নমস্কার। ক্যাম্পাস প্লাসের এই আজকের যে অনুষ্ঠান তাতে আপনাদের সবাইকে স্বাগত। বিকাশবাবুকে নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। তো প্রথম এপিসোডে বিকাশবাবু যেভাবে যা কথাবার্তা বলেছিলেন, তারপরে দেখা যাচ্ছে যে আমার কাছে অনেক তিরস্কার জুটেছে টেলিফোনে বা কমেন্ট বক্সে। সেটা হচ্ছে এত তাড়াতাড়ি শেষ হলো কেন, আর পরেরটা কবে হচ্ছে, এই সমস্ত ব্যাপার। তো আমি আগেই বলেছিলাম যে বিকাশবাবুর যে জীবনীমূলক যে সাক্ষাৎকার, সেটা কখনো একটা এপিসোডে হতে পারে না। কারণ বিকাশবাবুর সঙ্গে কথা বলার কতগুলো ব্যাপার আছে, সেটা মাথায় রাখতে হবে। আপনি হয়তো পরিকল্পনা করে গেলেন যে এই এই প্রশ্নগুলো করব, কিন্তু উনি যখন তার উত্তর দেন তখন দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্যদিকে ব্যাপারটা চলে গেছে। ফলে হচ্ছে কি, একাধিকবার তার কাছে যেতেই হবে। যদি কোনো বস্তুনিষ্ঠ কেউ যদি তার সাক্ষাৎকার নেন, তাকে কিন্তু একটা, আমি জানি না, আমি আমার নিজের দুর্বলতার কথা স্বীকার করছি যে একটা এপিসোড আমার হবে না। তা যাই হোক, এর আগের যে এপিসোডটা ছিল তাতে উনি ওনার যে ছেলেবেলা, আর্লি লাইফ, স্টুডেন্ট লাইফ, এবং তার যে আইনজীবী হিসাবে যে যে প্রফেশনাল যে ওয়ার্ল্ডে ঢুকেছিলেন, তখন তার আর্লি ডেজ উনি ওটা ডেসক্রাইব করেছিলেন। আজকে মাত্র দুটো বিষয়ের ওপরে আমি তার সঙ্গে কথা বলবো। সেটা হচ্ছে যে আইনজীবী হিসাবে তার যে চিন্তা ভাবনা, এবং মেয়র হিসাবে তিনি কেমন মানে কাটালেন তার সময়টা, সেটা সম্পর্কে। তো যাই হোক, আর উপক্রমণিকাটা লম্বা না করে শুরুতেই কাজের কথাতে চলে আসা যাক। যে আচ্ছা বিকাশবাবু, আপনি যখন কোনো মামলা নেন, তখন তো ধরুন আপনার কাছে যারা বিচার প্রার্থী হয়ে আসেন, তারা তো তাদের দলিল দস্তাবেজ বা তাদের কাহিনী সেটা ন্যারেট করলেন। এর বাইরেও তো আপনাকে তো বেশ কিছু অনুসন্ধান করতে হয়, তা না হলে আপনি একটা সত্যিকারের মামলা করবেন কি করে, কিভাবে কি করেন একটুখানি যদি বলেন। দেখুন, আমি আইনজীবী হিসেবে আমার কাছে যারাই আসবেন মামলা নিয়ে, আমি সকলের মামলাই করি। যদি না দেখি যে সেই মামলাটা আমার আদর্শগত কোনো সংঘাত হচ্ছে। যেমন ধরুন, অনেক কোম্পানি আমার কাছে আসেন বিভিন্ন সময় মামলা নিয়ে। আমি অনেকের মামলা করেওছি, কিন্তু যখন দেখি যে সেই মামলাটা করতে গিয়ে প্রকৃতপক্ষে আমার যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে সংঘাত হচ্ছে সরাসরি, তখন সেই মামলা আমি করি না। এই সাধারণভাবে এইটা মেনে চলি। যেমন কিছুদিন আগে একটি মামলা প্রথমে আমি নিয়েছিলাম কোম্পানির হয়ে, কিন্তু পরে মামলাটা পড়ে দেখলাম যে আমাকে তাহলে সরাসরি ভাবে সওয়াল করতে হবে একজন ছাঁটাই কর্মীর বিরুদ্ধে, মানে আহ, দুর্বল শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। আমি তখন সেই মামলাটা ফেরত দিয়ে দিই। এটা মেনে চলার চেষ্টা করি। সবসময় যে একেবারে 100% করতে পেরেছি তা নয়, কিন্তু সাধারণভাবে চেষ্টা করি যে আমার রাজনৈতিক মতাদর্শগত কোনো সংঘাত না হয় এমন কোনো মামলা আমি নিই না। আচ্ছা, এটা তো গেল আপনার আদর্শগত দিকের ব্যাপার। এর বাইরেও যে আরো অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, সেটা হচ্ছে যে জাস্ট যেহেতু আপনার কথা আরো অনেক বাডিং লয়ারদের ক্ষেত্রেও, মানে যাকে বলে গোল্ডেন রুল, থাম রুল, তা সেই জন্য আমি জিজ্ঞাসা করছি যে উইনেবিলিটি ছাড়া আর কোনো ফ্যাক্টর কাজ করে? না, আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। মানে আপনার সামনে ধরুন আমি একটা মামলা নিয়ে গেলাম, এই মামলাতে এই মামলাতে শুধু উইনেবিলিটি মানে জেতার সম্ভাবনা কতটা, সেটাই কি কোনো না, ফ্যাক্টর? কোনো মামলা উইনেবিলিটি দেখে আমি নিই না। আমি সব সময় মামলা যখন আসে সেই মামলার
যতটা আইনের পরিধিতে তাকে তৈরি করা যায়, ব্যাখ্যা করা যায়, সে চেষ্টাই আমি করি। এবং সেটাই আমার কাছে পেশাগত একটা চ্যালেঞ্জ, যে মামলাটা ন্যায়ের জন্য তার আইনি প্রেক্ষিতে যুক্তি খাড়া করা, সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিই, আমি উইনিবিলিটি দেখে নিই না। এমন অনেক মামলা করেছি যা প্রথম অবস্থায় মনে হয়েছিল মামলায় কোনো মেরিট নেই, খুব দুর্বল মেরিট, কিন্তু সফল হয়েছি বিচারপতিদের বোঝাতে। আবার এমন ঘটনা ঘটেছে, আমার জীবনে একটি চমৎকার অভিজ্ঞতা আছে। মামলা করতে গিয়েছি ট্রাইব্যুনালে, অনেক ওপরে, প্রায় 11 তলা ট্রাইব্যুনাল। যখন শ্রমিকরা তারা মামলা সওয়াল টওয়াল শুনলেন, বিচারপতিদের মন্তব্য শুনলেন, তারা খুশিতে উল্লসিত হয়ে প্রায় আমাকে কাঁধে করে নামিয়ে নিয়ে আসেন। কিন্তু যখন রায় বেরোলো দেখলাম পুরো উল্টো। সুতরাং এইরকম আমাদের অভিজ্ঞতা অনেক আছে। যদিও পরবর্তীকালে যে বিষয়টা নিয়ে আমি সওয়াল করেছিলাম সেটা অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছিল, তাতেই আমার শ্রমিক বন্ধুরা খুশি যে যে পয়েন্টে আপনি আর্গু করেছেন সেটা আমরা হারলেও অন্য কেউ ওই পয়েন্টে জিতেছে। অর্থাৎ এরকম হয়। আচ্ছা। এবার একটু অন্য ধরনের প্রশ্ন করতে হচ্ছে, সেটা হচ্ছে যখন চিকিৎসক এবং যিনি আইনজীবী, এদের দুটো কিন্তু ব্যাপার আছে। এটা হচ্ছে যে ড্রেডেড ক্রিমিনালদের হয়েও এরা যদি কাজ করেন তাহলেও কিন্তু সেটা এথিক্যালি দ্যাট ইজ কারেক্ট। কিন্তু এই ড্রেডেড ক্রিমিনালকে যদি অন্য কেউ কোনোভাবে সহায়তা করেন তাহলে সে কিন্তু মানে অন্যতম মানে মানে কি বলবো কনস্পিরেটার। তো এই যে ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? যেমন কাসবের জন্য লয়ার লাগে, তেমনি ললিত মোদি থেকে শুরু করে আরো অন্যান্য যারা অর্থনৈতিক অপরাধী আছেন। সবাই, আমি যে কোনো মানুষ তার যদি মৌলিক অধিকার, তার আইনি অধিকার যদি ক্ষুণ্ণ হয়, সেটাকে পাইয়ে দেওয়ার জন্য লড়াই আইনগত, সেটা আইনজীবী পেশার একটা মৌলিক দায়িত্ব। আমি সেই দায়িত্বটা পালন করি, করার চেষ্টা করি। আমি বললে একেবারে যেখানে ধরুন আদর্শগত কোনো রকম সংঘাত হচ্ছে না, হ্যাঁ, সেটা আমি মামলা করি। আর যেখানে মনে হয় সরাসরি আদর্শগত সংঘাত হচ্ছে, তখন ফিরে পিছিয়ে আসি। এটা এই থাম্ব রুলটাই মেনে চলি। না না, কিন্তু বলছি যে ওভারঅল প্রফেশন দুটো সম্পর্কে তো এটাই হচ্ছে ব্যাপার, যে আইনজীবী বা চিকিৎসক এদের কাছে মানে না, যে ঠিকই, আমরা যে মানুষই আসবেন তার মামলা গ্রহণ করব, কিন্তু আমরা তখন বলে দিই যে দেখুন আপনার মামলাটা আমি এই কারণে নিতে পারছি না। তাকে বুঝিয়ে দিই যে কেন আমি নিতে পারছি না। এবং মামলা যদি গ্রহণ করি তো সেই মামলাকে চূড়ান্তভাবে সাফল্য এনে দেওয়ার জন্য আইনগত দিক থেকে যতটা পরিশ্রম করা দরকার, যতটা নিজের মেধাকে কাজে লাগানো দরকার, সেটা করি। এবারে আসি এই কলকাতারই দুই একটা ঘটনাতে। ডক্টর পি চিদম্বরম, পূর্ববর্তী, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুটোই ছিলেন, তিনি কলকাতায় মামলা করতে এসেছিলেন ক্যাভেন্টারের হয়ে মেট্রো ডেয়ারি কেসে। এবং এটা তার যে রাজনৈতিক সহযোগী তিনি মামলাটি করেছিলেন, এবং মামলাটাও ছিল একটা দুর্নীতি বিষয়ক, মানে কোট আনকোট দুর্নীতি বিষয়ক। তাই এক্ষেত্রে তো চিদম্বরম সাহেব তো জানতেন যে কি ব্যাপারটা আছে, এবং তার দলীয় অবস্থানও জানা ছিল। এবং তার সব সেটা দেখুন, ওই মামলায় আমি ছিলাম অধীর চৌধুরীর কৌশলী। হ্যাঁ সেটাই একটু। আপনাদের মনে থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আমি তা অধীর চৌধুরী হয়ে কৌশলী ছিলাম। চিদম্বরম তিনি অপর পক্ষের হয়ে কৌশলী ছিলেন। এটা আইনজীবী পেশাতে হতেই পারে, এটা নিয়ে কোনো বৃহৎ বিতর্কের কোনো অবকাশ নেই। না, সেটা ঠিকই, মানে কিন্তু মামলাটা তো রাজনৈতিক ছিল না, মামলাটা ছিল একটি বিষয় সম্পর্কে বিক্রি করে দেওয়া হচ্ছে, সে জনস্বার্থে কি নয়, এটাই ছিল বিষয়। সেক্ষেত্রে চিদম্বরম যদি অন্য কারোর হয়ে অ্যাপিয়ার করে থাকেন, আমি তাতে আপত্তি কিছু দেখি না। না, বিকাশ বাবু একটা কথা জিজ্ঞেস করব। অধীর রঞ্জন চৌধুরী যখন মামলা করেছেন তখন রাজনীতি বর্জিত মামলা, সেটা কি বলাটা একদম? না না না, সবসময় তো হয় না এটা। অধীরবাবু একটা কোম্পানি অধিগ্রহণের বিরুদ্ধে মামলা করেছেন, তিনি মনে করেছেন রাজনৈতিক স্বার্থে। আমি তার হয়ে সওয়াল করেছি। বিপক্ষে যদি চিদম্বরম থাকেন বা যে কেউ থাকেন, তাতে আপত্তির কোনো কারণ হওয়া উচিত না। জাস্ট ফর নলেজ, একটু জানতে চাইবো যে ওই মামলাটা কি অবস্থায় আছে বা তার কি ফেট হলো। না, সেই মামলা তো শেষ হয়ে গেছে, মামলা শেষ হয়ে গেছে, আমরা হেরে গিয়েছি। আদালত আমাদের কথা গ্রহণ করেননি। এবং যা ওটা ছিল ওই মাদার ডেয়ারি বিক্রির ব্যাপারে, সেটা বিক্রি হয়ে গেছে। রাজ্য সরকার তিনি সেটাকে ছেড়ে দিয়েছেন একজন ব্যক্তি মালিকের পক্ষে। এটা রাজ্য সরকারের পলিসি। আচ্ছা, এবার একটু অন্য বিষয় আসি। ধরুন পি এন লেখি,
আপনার আওয়াজটা কি একটু বাড়ানো যায়? সবটা শুনতে পাচ্ছি না মাঝে মাঝে। সরি। আমি একটু কাছে বসছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে পিএন লেখি শতবন্ত সিং এর হয়ে মামলা লড়েছিলেন ইন্দিরা গান্ধী হত্যা মামলাতে। তারপরে রাম জেঠমালানির কথা তো বলারই নেই, কারণ তিনি হর্ষদ মেহতা থেকে শুরু করে এমন কোনো কুখ্যাত অপরাধী নেই যাদের হয়ে তিনি মামলা লড়েননি। তারপরে শঙ্কর দাস ব্যানার্জি সুরূপা গুহ কেসে দুই প্রধান অভিযুক্তর হয়ে লড়াই করেছিলেন। তা আপনার এবং এমনকি সোমনাথ চ্যাটার্জিকে পর্যন্ত দেখতে হয়েছে যে তিনি যাদবপুরে হেরে গিয়েছিলেন দুই কিশোরের যে মৃত্যুর রহস্য মামলায় তার রোলে। অনেকেই বলে এটা রাজনৈতিক কারণ, তো এটা ভাবে সেভাবে তো কিছু বলা যায় না। তাহলে এই যে আইনজীবীরা যখন জনমতের এগেনস্টে গিয়ে যখন কোনো মামলাতে যখন অংশগ্রহণ করেন, তারা কি অনেক বড় রিস্ক নিচ্ছেন যে আমি এই যে মামলাটা করছি এতে তার কি পাবলিক ইমপ্রেশন কি হচ্ছে বা না হচ্ছে, এটা যদি না একটু না, বলেন। এটা এটা সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা থেকে বলেন। আচ্ছা। আইনজীবী পেশায় একজন আইনজীবী, তার কাছে যখন কেউ মামলার সাহায্যের জন্য আসবেন, তাকে তিনি সাহায্য করবে, এটা স্বাভাবিক নিয়ম। এটা ব্যক্তি আইনজীবীর বিবেচনার উপর নির্ভর করে যে তিনি কোন মামলা সওয়াল করবেন, কোন মামলা সওয়াল করবেন না। কিন্তু যদি কেউ সেই মামলা গ্রহণ করেন, তবে তার দায়িত্ব হচ্ছে নিষ্ঠা ভরে সেই মামলাটা করা। এবং তাই মামলাকারীর পক্ষে যে আইন আছে, সেই আইনটাকে সরাসরিভাবে ব্যাখ্যা করে আদালতের কাছে হাজির করা, এটাই প্রাথমিক মৌলিক দায়িত্ব যে কোনো আইনজীবীর। যদি কেউ মনে করেন যে এই মামলাটা আমি ঠিকভাবে করতে পারবো না, তবে তার পক্ষে সততার কাজ হবে সেই মামলাটি মক্কেলকে বলে দেওয়া যে আমি আপনাকে এই মামলায় সাহায্য করতে পারছি না। সেটাই সততা। না, তবুও বলি যে ধরুন আপনাকেও হয়তো আইনজীবী হিসাবে এই ধরনের অনেক সিচুয়েশন ফেস করতে হয়েছে। হ্যাঁ, এরকম অনেক ফেস করতে হয়। অনেক ফেস করতে হয়, অনেক মামলাই করি। যে মামলা মনে হয় যে সরাসরি ভাবে আমার পক্ষে একটু অসুবিধা হবে আমার চিন্তা চেতনার দিক থেকে, আমি তাদের ডেকে বুঝিয়ে বলি এবং মামলাটা ফেরত দিয়ে দিই। এতে কোনো সমস্যা হয় না। এই যে সোমনাথ বাবু যে যাদবপুরে হেরে গেলেন, মানে এটা ঠিক মামলার যে ইন্ট্রিকেট ম্যাটার নিয়ে কথা বলছে না, কিন্তু সোমনাথ বাবু যাদবপুরে 1984 সালে যে হেরে গেলেন তার কারণটা কি? হেরে যাওয়া, দেখুন, রাজনৈতিক ময়দানে লড়াই করে হেরে যাওয়া হাজারো কারণ থাকে। সেই কারণটি ব্যাখ্যা করা যায় না। আমাদের দেশে তো বিখ্যাত বিখ্যাত লোকেরা নির্বাচনে হেরে গিয়েছেন। আম্বেদকরের মতো মানুষ নির্বাচনে হেরে গিয়েছিলেন। ডক্টর রাধা বিনোদ পাল নির্বাচনে হেরে গিয়েছিলেন। গণেশ ঘোষের মতো মানুষ, অত বড় বিপ্লবী, দেশের স্বাধীনতার জন্য যিনি এত আত্মত্যাগ করেছিলেন, তিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন। নির্বাচনের হার জিত দিয়ে কিন্তু কোনো কিছু মূল্যায়ন করা যায় না। অথচ সোমনাথ বাবু সম্পর্কে এটাই বলে উনি যদি মামলাটা না নিতেন তাহলে কিন্তু না, এটা যাদবপুরে। ওই যারা বলেন তারা বিষয়টা সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন না। এবং খুব বলতে বাধ্য হচ্ছি, না বললে ভালো হতো, যে তারা আইন পেশা এবং এই আইন পেশার যে গুরুত্ব সে সম্পর্কে ঠিক জানেন না, উপলব্ধি করেন না। এবার একটু অন্য সাবজেক্টে আসি। এটা হচ্ছে আইনজীবী এবং ব্যক্তি মানুষ হিসেবে আপনার যে চিন্তাটা সেটাই জানতে চাইবো। ক্যাপিটাল পানিশমেন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? আমি ব্যক্তিগতভাবে ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী। আমি মনে করি না রাষ্ট্র যে অভিভাবক, সে সাজা হিসেবে কারো মৃত্যুদণ্ড দিতে পারে। এটা তো হবে রাষ্ট্রীয়ভাবে একজন মানুষকে খুন করা। একজন মানুষ অপরাধ করেছেন, রাষ্ট্রের দায়িত্ব অপরাধীকে সংশোধন করা। মানুষ তো পরিবর্তনশীল, সংশোধন হয়। এবং রাষ্ট্র যদি অভিভাবক হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে তাকে সংশোধনমূলক সাজা দেওয়া। কিন্তু মেরে ফেললাম, এটা কোনো সাজা নয়, এটা প্রকৃতপক্ষে একটা প্রতিহিংসার প্রতিফলন, যেটা রাষ্ট্রের পক্ষে খুব, ভারতবর্ষের মতো রাষ্ট্রের পক্ষে এটা নৈতিক নয়। এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের যে ফাঁসির ব্যাপারটা নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক আছে, বলে দেখুন, যে এই ধনঞ্জয় নিয়ে যারা বলেন তারা অধিকাংশই কিছু মনে করবেন না, তারা অজ্ঞ। ধনঞ্জয়ের মৃত্যুর পেছনে তো সরকারের কোনো রায় তো আর সরকার দেয় না, রায় দেন আদালত। সরকারের দায়িত্ব তদন্তকারীদের মাধ্যমে তথ্য তুলে আনা। যে তথ্য এনেছেন তার ভিত্তিতে বিচারপতি রায় দিয়েছেন।
কিন্তু যেহেতু এর রাজ্যে, আমাদের দেশে আইনে ক্যাপিটাল পানিশমেন্টটা রয়েছে, তাই তারা সর্বোচ্চ সাজা দিয়েছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্যাপিটাল পানিশমেন্টটা তুলে দেওয়া উচিত। এইটার সঙ্গে অনেকেই বলেন যে বিদেশে যে সমস্ত দেশে এই ক্যাপিটাল পানিশমেন্ট নেই, দে আর মোর সিভিলাইজড দ্যান দোজ কান্ট্রিজ যেখানে আপনার এই ক্যাপিটাল পানিশমেন্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি তো বলি যে আমরা ভারতবর্ষ যে ঐতিহ্য, যে কৃষ্টি নিয়ে ভারতবর্ষের গর্ব করি, সেই দেশে মানুষকে রাষ্ট্র হত্যা করবে আইনের বাহানায়, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, মানহানির মামলা নিয়ে কথা বল, কারণ এখানে বেশ কিছু সাবজেক্ট নিয়ে আপনার মতামত নেওয়াটাই হচ্ছে আমার মানে প্রয়োজন। তার মধ্যে একটা তো গেলে ক্যাপিটাল পানিশমেন্ট, সেকেন্ড জিনিস হচ্ছে মানহানির মামলা। এই মানহানির মামলা বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক কারণে হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেনুইন এই মানহানির মামলাও হয়। এমনকি দেখা গেছে যে আহ, সুব্রমণিয়াম স্বামী ভার্সাস রাম জেঠমালানি মানহানির মামলা হয়েছে। তো এই তারপরে আবার এইখানে লেটেস্ট, আমি বলছি না তুলনার মধ্যে আসছে না, তারপরে এখানে আমাদের রাজ্যেও কিন্তু দুই যুযুধান যে শিবির আছে তারা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করছেন, যাতে এই ব্যাপারটা নিয়ে আপাতত পাবলিক ডিসকাশন বন্ধ হয় বা প্রেসে বা মিডিয়াতে কোনো রকম লেখালেখি না চলে। তো এই মানহানির মামলাটা ব্যাপারটা একটু যদি বিস্তৃতভাবে বলেন যে কোথায় কি দেখুন, বুঝতে পারছেন, মানহানি কথাটার মধ্যে কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে। মানহানি মানে কি? যে আমার একটা নির্দিষ্ট মান আছে বলে আমি দাবি করি, এবং সেই নির্দিষ্ট বিকাশবাবু, মান। ক্যামেরাটা ঘুরে গেছে, ক্যামেরাটা ঘুরে গেছে একটুখানি, মানে 90 ডিগ্রি ঘুরে গেছে। আবার কি হলো এবার দেখুন? আচ্ছা, এবারে ঠিক আছে, যেমন এই আছে। যন্ত্রের যন্ত্রণা বড় মুশকিল। হ্যাঁ, বলুন। যাই হোক, যা আছে আছে। আমি যদি মনে করি আমার একটা নির্দিষ্ট মান, এটা কিন্তু খানিকটা অভিমানও বলতে পারি আমি। আমার মান আছে, তুমি আমার মানকে হনন করেছো, ক্ষতি করেছো। এই ব্যাপারটা কিন্তু প্রকৃতপক্ষে খানিকটা ইগোর ব্যাপার। আমার যদি মান থেকে থাকে, সেই মানটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, তো অন্য একজন বা দুজন সেটাকে হানি করবেন, আমি না এই তত্ত্বে বিশ্বাস করি না। যার ফলে আমার কাছে যখনই কেউ পরামর্শ চান এই মানহানির জন্য, আমি বলি উপেক্ষা করুন। উপেক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড় মান মর্যাদা রক্ষার অস্ত্র। আদালতে টেনে তাতে মান রক্ষা হয় না, তাতে বরং আরো আপনি নিজে অপদস্থ হবেন। আমি এটা সবসময়ই বলি, এবং আমার পরামর্শ শুনে অনেক ক্ষেত্রে ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য যখনই এই ধরনের প্রশ্ন আসতো, আমি যখন তাকে বলতাম আপনি উপেক্ষা করুন, উপেক্ষা করাতে হচ্ছে সবচেয়ে ভালো সাজা। যখন সে বুঝবে আর আমাকে পাত্তাই দিল না, তখন সে এটা নিয়ে কোনো কথাই বলবে না। অতএব এগুলো প্রকৃতপক্ষে উচ্চ বর্ণের ক্ষমতাশীল মানুষ, তারা তাদের সম্পর্কে অন্য কেউ কিছু বলুক এটা পছন্দ করতে পারতেন না বলে এই মানহানির ব্যাপারটা এসেছে। এছাড়া মানহানি কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। এই মানহানির মামলাতে যে মানে ইনডাইটমেন্টের রেট কিরকম, কনভিকশন রেট কিরকম, বা মানে অধিকাংশ ক্ষেত্রেই বহুদিন পর সবাই বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হয়ে গেছে, এই তো হয়ে গেল। সুতরাং এটা নিয়ে খুব বাড়াবাড়ি করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমি আচ্ছা, যদি ব্যক্তিগত, আমাকে তো কত লোক কত কথা বলে, তা আমি তো পাত্তাই দিই না। আমাকে অনেকে বলে না মানহানি করে একটা তোমার বিরুদ্ধে চাই, যে বলছে বলুক না, সে বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে। আমার মানটা তো তার কথার উপর নির্ভর করে না, আমার মানটা নির্ভর করবে আমার আচরণের উপরে। অতএব আমি আমার আচরণ আমি শুদ্ধ এটা রক্ষার জন্য আদালতে যাব, আমার মনে হয় সেটা খুব আহ, বুদ্ধিসম্মত নয়। এই মানহানির মামলায় যখন আলোচনা করছে তখন আরেকটা কথা জিজ্ঞাসা করি, ধরুন অনেক বিচারপতির বিরুদ্ধেও কিন্তু নানা রকমের কথাবার্তা অনেকেই বলে থাকেন, সেটা মানহানি না আদালত অবমাননা, দুটোর মধ্যে কোন জায়গাতে সীমারেখাটা একটু বুঝিয়ে বলবেন? দুটো পার্থক্য আছে। যখন আমি বিচার প্রক্রিয়া, বিচার নিয়ে কোনো যুক্তিসঙ্গত মন্তব্য করছি সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি বিচারপতিকে কোনো ব্যক্তিগতভাবে আঘাত করি, তাহলে সেটা মানহানির পর্যায়ে আসে।
কিন্তু যখন বিচার প্রক্রিয়ার প্রতি আমি অনাস্থা তৈরি করার জন্য কথা বলি, তখন আদালত অবমাননার বিষয়টা আসে। আমি যদি বলি যে বিচারপতিরা সবাই তারা পক্ষপাত দুষ্ট হয়ে রায় দিচ্ছেন, অমুকের সমুখে তমুকের এই সম্পর্ক ছিল ইত্যাদি, তা সেটা হচ্ছে আদালতের বিচার প্রক্রিয়ার উপর আক্রমণ, সেটা কন্টেম্প্ট। কিন্তু আমি যদি বলি যে একজন বিচারপতি তিনি দুর্নীতি করেছেন, নির্দিষ্ট প্রমাণ আমার কাছে আছে, তখন তার বিরুদ্ধে বিচারপতি ডিফেমেশনে যেতে পারেন। এই যে আদালত অবমাননায় হোক আর ডিফেমেশনই হোক, সেখানে যে অ্যাডভোকেট জেনারেল বা ভারতের যে উম, শীর্ষ যে ল অফিসার আছেন তার কনসেন্টের কেন প্রয়োজন হয়? না, সেটা হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প্ট, ওটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স। মানে এটা যে যৌক্তিক। আদালতের হ্যাঁ। বিরুদ্ধে আদালতের বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করছো, এটা ক্রিমিনাল কন্টেম্প্ট বলে। এটা সিভিল কন্টেম্প্ট নয়। সিভিল কন্টেম্প্ট মানে হচ্ছে আদালত একটা আদেশ দিয়েছে, সেই আদেশটাকে তুমি কার্যকর করছো না, মান্যতা দিচ্ছ না। তার জন্য কখনো কারো অনুমতি লাগে না, আদালতের কাছে সরাসরি আবেদন করা যায়। কিন্তু যে ক্রিমিনাল কন্টেম্প্ট মানে হচ্ছে যে তুমি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছো বিভিন্নভাবে। তা সেই রকম একটা অভিযোগ নিয়ে যদি মামলা করতে হয় ক্রিমিনাল কন্টেম্পটে, তাহলে একটা রাজ্যের সর্বোচ্চ যিনি আইন পরামর্শদাতা, রাজ্য অ্যাডভোকেট জেনারেল, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল, তুমি তাদের কাছে অনুমতি নিয়ে করতে পারো। অর্থাৎ তারা প্রাথমিকভাবে খতিয়ে দেখবেন যে এটা আদালতের বিচার প্রক্রিয়ার প্রতি হস্তক্ষেপ কিনা। কিন্তু এছাড়াও আদালত সুমোটো এইরকম আবেদন গ্রহণ করতে পারেন। কলকাতা হাইকোর্টে এরকম বহু মামলা আমরা করেছি, যেখানে অ্যাডভোকেট জেনারেল অনুমোদনের বাইরে গিয়ে আদালতের কাছে প্রার্থনা করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তিনি অভিযোগটা গ্রহণ করুন, সেই ব্যবস্থাও আছে। আচ্ছা, এই যে বিচারপতিদের সম্পর্কে যে নানা ধরনের, অনেক ক্ষেত্রেই হয়তো সঠিক সমালোচনা, অনেক ক্ষেত্রেই আপনার হয়তো দেখা যাবে যে বিরূপ বা যেটাকে বলে ভুল সমালোচনা। যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য ভেসে আসে তিনি যখন সার্ভিসে ছিলেন এবং তিনি সার্ভিসে থেকে বেরিয়ে আসার পরেও। তাই এই যে ব্যাপারগুলো, এগুলো কি আদালত অবমাননার মধ্যে পড়ে, বা তার এটা কর্মজগতে? হচ্ছে, উনি যখন বিচারপতি ছিলেন তার বিচার প্রক্রিয়া নিয়ে বললে পরে আদালত অবমাননার প্রশ্ন আসতো। ওরা কেউই কিন্তু বিচার প্রক্রিয়া বা আদালতের বিচার সম্বন্ধীয় ক্ষেত্রে কোনো রকম মন্তব্য করেননি, তারা তাকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করেছেন। এই যারা ব্যক্তিগত আক্রমণ করেছেন তারা অত্যন্ত নিম্ন রুচির মানুষ, এটুকু বলতে পারি। সেক্ষেত্রে আহ উপেক্ষা করে ঠিকই করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকলের সব কথার তো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আজকে যারা বলে বেড়াচ্ছেন তারা তো হতাশ হয়ে বলছেন, যেহেতু তিনি একটা সক্রিয়তার মধ্য দিয়ে এক ব্যাপক দুর্নীতির ফাঁস করে দিয়েছেন, দুর্নীতির পর্দা ফাঁস করেছেন, সেই জন্য তাকে গালমন্দ করছেন, এছাড়া অন্য কোনো কারণ নেই। বিমানবাবুকেও পর্যন্ত আদালত অবমাননার জন্যে একটা পানি মানে যাই হোক পেনাল্টি পে করতে হয়েছিল। এই ব্যাপারটাও কি একটুখানি মানে ব্যাখ্যা করবেন যে? বিমানদার বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা হয়। বলা হয় যে বিমানবাবু বলেছিলেন, লালা তুই বাংলা ছেড়ে পালা। যদিও এটা একটা অর্ধসত্য কথা, যাই হোক, শুনানি হয়, বিমানবাবু মামলা হাজির হন, শুনানি হয়, শুনানি হতে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন। এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাই, সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটাই খারিজ করে দেন। সুপ্রিম কোর্ট আমাদের যুক্তি গ্রহণ করে বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্কই নেই। তাহলে তিনি 1 টাকা, মানে যে শোনা যায় যে তিনি 1 টাকা তিনি জমা দিয়েছেন, সেটা কেন? না, তিনি বলেছিলেন, এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা। তিনি বলেছিলেন যে আদালত অবমাননা তার ব্যক্তিগত আচরণের জন্য হয়েছে, সেই মামলার দায়ভার কেন পার্টি বহন করবে। তাই তিনি মানুষের কাছে আবেদন করেছেন, আপনারা 1 টাকা করে দিন এই মামলার খরচ। তিনি তো পার্টি হোল টাইমার। এটাও একটা তিনি কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে পার্টির হোল টাইমারেও পার্টির ওপর কোনো বোঝা হবে, আর্থিক আর্থিক বোঝা, সেটা তিনি করতে চাননি। এবং মামলা যখন হয়, সে মামলায় আমি ছিলাম এবং একজন আরেকজন সিনিয়রও ছিলেন। তিনি কিন্তু বিমানবন্দর কাছ থেকে কোনো রকম পয়সা নেননি। এবার আপনার ব্যক্তিগত ব্যাপারে আরেকটু ফিরে যাই।
1998 থেকে 2003 সাল পর্যন্ত আপনি ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তারপর শোনা যায় যে 2003 সালেও আপনাকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল, আপনি হ্যাঁ, সেটা সেটা গ্রহণ করেননি। মানে আপনার প্রাথমিক যে গ্রহণটা সেটাও কি ইচ্ছার বিরুদ্ধে ছিল? আর পরবর্তীকালে যে নিলেন না, সেটাই বা কেন নিলেন না? শুনুন, আমি তখন বলি, হুম হুম। আমাকে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব অনুরোধ করলেন যে ত্রিপুরায় তখন মানিক সরকার এসছেন, খুব টালমাটাল অবস্থা, সেই অবস্থায় গিয়ে একটু সামলে দেওয়া। যেটা হয়েছিল যে, এমন, আমি যেতে চাইছিলাম না, তখন তারা বললেন যে তুমি যখন খুশি যাবে, গুরুত্বপূর্ণ মামলা করে আসবে এবং ওখানে একটা টিম তৈরি করে দেবে। আমি যাই, মোটামুটি সেখানে মাঝে মাঝে যেতাম, থাকতাম না। 2 বছরের মধ্যে একটা আমি টিম তৈরি করে দিতে পেরেছিলাম, 2 না 3 বছরের মধ্যে, বলে আমি চলে আসতে চেয়েছিলাম। ওরা আমাকে ছাড়তে চাননি, কিন্তু আবারও বলে একটু আত্মশ্লাঘা হয়ে যাবে, হুম ওই হুম। 3 বছরের পর কিন্তু আমি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম সাম্মানিকও গ্রহণ করিনি। শুধুমাত্র যে মামলায় হাজির হতাম সেই মামলার ফি নিতাম, কিন্তু ওই যে রিটেনার ফিও নিইনি। তারপর তারা আমাকে বলেছিলেন যে আপনাকে আসতে হবে না, আপনার নামটা থাকুক। আচ্ছা। এইরকম একটা আস্থা আমার উপর অর্জন হয়েছিল। এবং আচ্ছা। সেখানকার আইনজীবীরা সকলে খুব ভালোবাসতে শুরু করলেন। আমি বলেছিলাম, না, আমি যে কাজটা করার জন্য এসেছিলাম সেই কাজটা করেছি, আমি আর থাকবো না, আমি চলে আসি। তারপরে বহুবার তারা অনুরোধ করেছিলেন, কিন্তু আমি আর যাইনি। আচ্ছা, ত্রিপুরা হাইকোর্টের ত্রিপুরা সরকারের যিনি এজি, তিনি তো কলকাতা হাইকোর্টেই তো কাজ করবেন। তো কাজটা তো না না, তার কোনো মানে নেই। আচ্ছা। তার কোনো মানে নেই। যিনি ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী হিসেবে তিনি সর্বত্রই অ্যাপিয়ার করতে পারেন, কিন্তু ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল হিসেবে ত্রিপুরা সরকারের পক্ষেই তাকে পরামর্শ দিতে হবে, তার বিরুদ্ধে অ্যাপিয়ার করতে পারেন না। তা আইনজীবী হিসাবে আপনি যে মানে অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ করছেন, সেটা তো আইনজীবীর কাজ। তা পশ্চিমবঙ্গে অ্যাডভোকেট জেনারেল হিসেবে আপনার কখনো মনে হয়নি যে হ্যাঁ এটা হতে পারে, বা দেখুন, এটা? আমি কখনো কোনো পদের জন্য লালায়িত ছিলাম না। পশ্চিমবঙ্গেও একটা সময় আমাকে বলা হয়েছিল যে তুমি এখানে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হও। ত্রিপুরায় তখন আমি অ্যাডভোকেট জেনারেল। আমি বলেছিলাম যে একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অন্য একটি রাজ্যের অ্যাডিশনাল হতে পারে না, ওটা আমার পক্ষে মনে হয়েছে ওই সাংবিধানিক পদের প্রতি অসম্মাননা, আমি গ্রহণ করিনি। সুতরাং এগুলো বহুবার আলোচনা হয়েছে, কিন্তু আমি আর গ্রহণ করিনি, গ্রহণ এই করার সুযোগও আসেনি। নোটিশ এসছে, তার আগে গোটা কয়েক কোশ্চেন করে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি বিচারপতি হলেন না কেন, এবং যদি বিচারপতি হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে যে মামলাগুলো লড়েছেন, তাতে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি জয় হতো? বিচারপতি হিসেবে এটারও একটা খুব মজার ঘটনা আছে, জানেন তো, বলে ফলিয়ে প্রসঙ্গ তো বললেন। আচ্ছা। আমাকে যখন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস এম ভট্টাচার্য, তিনি প্রয়াত, ডেকে বললেন যে তুমি এই ফর্মটা সই করো। তা আমি তার কথা মতো সই করে দিলাম, খুব উল্লসিত ছিলাম। তারপর সেখানে লিখতে হয় যে কত মামলা তুমি করেছো, কোন কোন মামলা রিপোর্ট হয়েছে। আমি বললাম, স্যার, আমার তো কোনো মামলায় এরকম রিপোর্ট হয়েছে আমার জানা নেই। উনি আমাকে বললেন, ব্লাডি ফুল, আমি তোমাকে লিস্ট দিচ্ছি তোমার কত এক মামলা মিনিট, এক মিনিট, রিপোর্টেড এক হয়েছে। মিনিট, এক মিনিট। রিপোর্ট ব্যাপারটা আমরা ঠিক বুঝলাম না আমরা তো। মানে যে মামলাগুলো জার্নালে রিপোর্ট হয়, আচ্ছা। সব মামলায় তো আর জার্নালে বেরোয় না, আচ্ছা। লিগ্যাল জার্নালে। আচ্ছা। তখন তিনি আমাকে বলে দিলেন, দেখো এই জায়গায় তোমার করা মামলা রিপোর্ট হয়েছে। আচ্ছা। তারপর ফর্ম ফিল আপ করলাম, তা সেখানে একটা ক্লজ ছিল যে তুমি কোনো পার্টি করো কিনা। আমি হ্যাঁ লিখে দিলাম, আমি সিপিআইএম করি। এটা দেখে তো উনি খুব রেগে গিয়ে বললেন, আবার বললেন ভালোবাসার স্নেহের সুরে, ইউ আর এ ব্লাডি ফুল, তোমার এটা লিখতে কে বলেছিল? আমি বললাম, স্যার, আমি তো আত্মগোপন করতে পারবো না। যাই হোক, তারপরে পুলিশ ইনভেস্টিগেশন হয়, মানে দিল্লি থেকে যে অফিসার এলেন, তিনি বললেন যে আপনি পলিটিক্স করেন? হ্যাঁ করি, আমি কমিউনিস্ট পার্টি করি। হুম। কি কি করেন? আমি ছাত্র জীবনে জেল কেটেছি, এই করেছি সেই করেছি, যা যা বলার বললাম বিস্তৃত। তারপর উনি আমাকে বললেন যাওয়ার সময়, যে প্রথম একজন দেখলাম যে সরাসরি বোল্ডলি বলতে পারলো পলিটিক্স করি। যদিও আমরা তদন্ত করে দেখেছি অধিকাংশ লোকই পলিটিক্স করেন, কিন্তু তারা ডিক্লারেশন দেন না। এবং এটাও বলে গেলেন যে আপনি তৈরি থাকুন, আপনার অ্যাপয়েন্টমেন্ট এসে যাবে। হুম এবং ঘটনাচক্রে আমি যেদিনকে গিয়ে চিফ জাস্টিসের কাছে আমার
অসম্মতি জানিয়ে এলাম যে আমি, আপনি নাম দিয়েছেন, আমি খুব কৃতজ্ঞ, কিন্তু আমি এটা গ্রহণ করতে পারবো না। আমি 10:30টায় চিঠি দিয়েছি, 12টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট এসে গিয়েছে। এই নিয়ে আচ্ছা। খুব হইচই হলো। হুম। কেউ এটা এটা ভাবতেই পারছে এটা না যে কোন সালে, বিচারপতি এরকম নিয়োগপত্রকে প্রত্যাখ্যান করতে পারে। এটা কোন সালের ঘটনা? 94 সাল। 94 সাল। আচ্ছা 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 আচ্ছা। হুম। তারপর। তারপর হুম। তখন এই পার্টির মধ্যেও একটা দ্বিধা ছিল, দুই দল, একদল বলছে না না নিয়ে নেওয়া উচিত, একদল বলছে নিও না। তখন জ্যোতিবাবু ছিলেন চিফ মিনিস্টার। আচ্ছা। তো সন্ধ্যেবেলা পার্টি অফিসে আমাকে ডাকা হলো, আমি গেলাম। জ্যোতিবাবু দেখে বললেন, তুমি ঠিক কাজ করেছো। যদি তুমি পার্টির সেবা করতে চাও, জনগণের সেবা করতে চাও, নিও না। আর যদি তুমি ব্যক্তিগত সুযোগ সুবিধা খ্যাতির কথা ভাবো, তাহলে নিয়ে নাও। তা আমি গ্রহণ করিনি। তারপরে মামলা লড়েছি, আছি তো, বেঁচে আছি এখন। আচ্ছা বিকাশবাবু, একটা একটা কথা জিজ্ঞেস করি, এটা সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন। সেটা হচ্ছে যে বিচারপতিরা যখন জাজমেন্ট লেখেন তাতে ডিসকাশন যে জায়গাটা, সেই জায়গাটাতে দেখা যায় আইনজীবীরা যে সমস্ত সাইটেশন বা অন্যান্য কোটস দিচ্ছেন, বিচার যে ডিসকাশনটা তার মধ্যে সীমাবদ্ধ থাকছে। বিচারপতিরা কি নিজেরাও কি কিছু এর মধ্যে অ্যাড করেন যেখান থেকে মানে সাধারণভাবে অ্যাডভোকেট? সাধারণভাবে দুপক্ষের আইনজীবীরা যা বলেন তার ভিত্তিতে বিচারপতিরা বিচার করেন। অনেক সময় বিচারপতিরা নিজেদের অভিজ্ঞতা থেকেও তার বিচার প্রক্রিয়ার মধ্যে তার প্রতিফলন ঘটে। কিন্তু সাধারণভাবে তারা দুপক্ষে যা সাইটেশন তার উপরই ব্যাখ্যা দেন। কেন, বিচারপতিরা যদি কোনো সাইটেশন দেন, তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমরা তো সুযোগ পেলাম না এটার বিরুদ্ধে বলার। সেই জন্য সাধারণভাবে দুপক্ষের বক্তব্য শুনেই করেন, এবং সেই বক্তব্যের অনুযায়ী যদি কোনো জাজমেন্ট থাকে, তখন তারা নিজেরা সেই জাজমেন্টের উল্লেখটাও করেন। বিকাশবাবু, আপনার কাছে মার্জনা চেয়ে নিতে হচ্ছে এই কারণে যে আজকে ভেবেছিলাম ক্যালকাটার মেয়র হিসাবে আপনার যে ব্যাপারটা ছিল সেটাও আলোচনা করব, কিন্তু আপনার সঙ্গে কথা বলা, সেই যে বললাম না যে একটা অসুবিধা আছে, যে ঠিক আছে, একবার আরেকদিন শুনেছিলাম হবে। আরেকদিন হবে, ক্যালকাটা মেয়র আছে, পলিটিশিয়ান হিসেবে আপনার আছে, আপনার পার্লামেন্টারি লাইফ আছে, আপনার প্রচুর চ্যাপ্টার আছে। এই মার্জনা করবেন, আজকে এই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হবে ধন্যবাদ, এই কারণে ধন্যবাদ। যে 3 মিনিটের মধ্যে এই মেয়রের ব্যাপারটার মধ্যে ঢোকার কোনো মানে হয় না। আরেকটা এপিসোডে আপনার সঙ্গে সেই ব্যাপারে কথা হলো। অ্যাপিয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, নমস্কার।